বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি দীর্ঘ ছুটির পরে আবার অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম শুরু করছি। তো আশা করছি এই ছুটি তোমাদের ভালোই কেটেছে। তোমরা বাসায় থেকে বাসায় অবস্থান করে পড়াশোনা করেছো এবং পরিবারের সাথে এই ছুটিটা এনজয় করেছো। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই ছুটির পরে তোমরা ভুলে যাওনি আমরা কতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম বা কতটুকু পর্যন্ত পড়েছিলাম এবং আজকে কোত্থেকে পড়বো। আমি আশা করব তোমাদের সবার সেটা মনে আছে। তো আজকে আমরা আমাদের সাথে যারা যারা যুক্ত আছো, আমাদের সাথে যুক্ত হয়েছো মুস্তাকিম হাসান, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এরপর নীলা সামিরা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আছো যুক্ত হয়ে যাও, আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করে দেই। শিক্ষার্থীরা যারা আছো আমাদের সাথে যুক্ত হয়ে যাও। নিশ্চয়ই ক্লিয়ার দেখতে পাচ্ছ যারা আছো। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমেই দেখি আমরা আজকে আলোচনা করব বা আজকে আমাদের আলোচ্য সূচিতে আছে পৌরনীতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞান এবং অর্থনীতির সম্পর্ক। আমরা গত ক্লাস পর্যন্ত বা গত ক্লাসের আগের ক্লাসও আমরা শুরু করেছিলাম পৌরনীতির সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক নিয়ে। আজকে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পৌরনীতির সাথে ইতিহাসের সম্পর্ক, আর আলোচনা করেছিলাম পৌরনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। আজকে আমরা দেখব পৌরনীতির সাথে সমাজবিজ্ঞান এবং অর্থনীতির কোন কোন ক্ষেত্রে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। আমরা অবশ্যই গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে পৌরনীতির সাথে অন্যান্য জ্ঞানের অন্যান্য শাখার যেমন কিছু সাদৃশ্য রয়েছে, ঠিক তেমনি আবার কিছু বৈসাদৃশ্যও রয়েছে, অর্থাৎ অমিলও রয়েছে। তো আজকে আমরা দেখব পৌরনীতি ও সুশাসনের সঙ্গে সমাজবিজ্ঞান অর্থনীতির সম্পর্ক। তাহলে আমরা বরাবরের মতো আমরা সাদৃশ্য দিয়ে শুরু করব। সাদৃশ্য নিয়ে পৌরনীতি ও সুশাসনের সঙ্গে সমাজবিজ্ঞানে কী কী বিষয়ে সাদৃশ্য রয়েছে। আচ্ছা, পৌরনীতি কাকে বলে সেটা আমরা অবশ্যই জানি, যেহেতু আমরা পৌরনীতির শিক্ষার্থী। আমরা একটু দেখি যে সমাজবিজ্ঞান কাকে বলে। সমাজবিজ্ঞান মানুষের বা সামাজিক জীব হিসেবে মানুষের, আমরা আগে একটু বলিনি, আমরা সবাই জানি যে মানুষ স্বভাবতই সামাজিক জীব। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বসবাস করছি। যদি কেউ ক্লিয়ার দেখতে না পাও অবশ্যই জানাবে। সবাইকে স্বাগত। আচ্ছা, সাদৃশ্য আমরা মানুষ স্বভাবতই সামাজিক জীব। আমরা সবাই কোনো না কোনো সমাজে বসবাস করি। এই সামাজিক জীব হিসেবে মানুষের যে সামগ্রিক কার্যাবলী, সামাজিক জীব হিসেবে মানুষের যে সামগ্রিক কার্যাবলী, এরপর সামাজিক আচার অনুষ্ঠান, সমাজে পরস্পরের আচরণ কার্যাবলী, পাশাপাশি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিয়ে যেই শাস্ত্র বিজ্ঞানসম্মত আলোচনা করে তাকেই বলি আমরা সমাজ বিজ্ঞান। আমরা নামটা শুনলে অনেকটা বুঝতে পারি সমাজ বিজ্ঞান। সমাজ এবং সমাজের বিভিন্ন সংগঠন, সামাজিক কার্যকলাপ নিয়ে যেই শাস্ত্র বিজ্ঞানসম্মত আলোচনা করে তাকে বলি আমরা সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান একটি বৃহৎ শাস্ত্র বা একটি বৃহৎ ক্ষেত্র, এমন একটি শাস্ত্র যার পরিসর বৃহৎ। কেন? কারণ সামাজিক বিজ্ঞানের মধ্যে বা সমাজবিজ্ঞানের মধ্যে তোমার অন্তর্ভুক্ত আছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, মানবিক ভূগোল এবং মনোবিজ্ঞান। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাই বলা হয় সামাজিক বিজ্ঞান এমন একটি শাস্ত্র যেই শাস্ত্রের পরিসর বৃহৎ। তো এই বৃহৎ
পরিসর বা এই শাস্ত্রটার একটি শাখা বা অংশ হচ্ছে আমাদের পৌরনীতি এবং সুশাসন। তাই পৌরনীতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের কিন্তু একটি নিবিড় সম্পর্ক আমরা দেখতে পাই। বলা হয় যে বা সমাজবিজ্ঞান আর পৌরনীতির সম্পর্ক নির্ধারণ করতে গিয়ে সাধারণত বলা হয় যে একজন সমাজবিজ্ঞানী বা একজন রাষ্ট্রবিজ্ঞানীকে সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী হতে হলে তাকে কিন্তু একাধারে বা একসাথে সমাজবিজ্ঞানীও হতে হবে, রাষ্ট্রবিজ্ঞানীও হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সমাজবিজ্ঞানী হয় তাকে যেমন আবশ্যিকভাবে সমাজবিজ্ঞান সম্পর্কে জানতে হবে, ঠিক তেমনি কিন্তু তাকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও জানতে হবে। রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিকে পাশ কাটিয়ে কখনোই কেউ সমাজবিজ্ঞানী হয়ে উঠতে পারে না বা সমাজবিজ্ঞান পূর্ণতা লাভ করতে পারে না। তাহলে আমরা বলতে পারি সমাজবিজ্ঞানের সাথে হচ্ছে আমাদের পৌরনীতির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বা কিছু মিল রয়েছে, আবার কিছু অমিলও রয়েছে। তো আমরা মিল বা সাদৃশ্য সমূহ দেখি। প্রথমে হচ্ছে যে মিলটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞানের সাথে আলোচ্য বিষয়ে কিছুটা মিল আমরা দেখতে পাই। আলোচ্য বিষয়ে কিছু মিল দেখতে পাই। আলোচ্য বিষয় মানে আলোচনার বিষয়। পৌরনীতি যে সকল বিষয় নিয়ে আলোচনা করে তার সাথে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়ের আমরা কিছু সাদৃশ্য বা মিল দেখতে পাই। কিভাবে? যেমন ধরো আমরা যখন পৌরনীতির আলোচ্য বিষয় দেখেছিলাম যে পৌরনীতি কী কী বিষয় নিয়ে আলোচনা করে, পৌরনীতি পরিবার, সমাজ, তারপর হচ্ছে সামাজিক সংগঠন, নেতৃত্ব ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমাদের পৌরনীতি আলোচনা করে। এই সকল বিষয় কিন্তু আমাদের সমাজবিজ্ঞানেরও আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত বা এই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের সমাজবিজ্ঞানও আলোচনা করে। তাই পৌরনীতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের সাদৃশ্য বা মিলের মধ্যে যে প্রথম মিলটি দেখতে পাই যে দুটির আলোচ্য সূচিতে ব্যাপক মিল রয়েছে। এরপরে পৌরনীতি ও সমাজবিজ্ঞান পরস্পর সম্পর্কযুক্ত। পরস্পর সম্পর্কযুক্ত কিভাবে? পৌরনীতি সাধারণত তোমার হচ্ছে রাষ্ট্র ও নাগরিক বা নাগরিকতা নিয়ে আলোচনা করে। এই রাষ্ট্র ও নাগরিকতা নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু পৌরনীতি কখনোই এই যে সমাজে যে সংগঠনগুলো আছে বা সমাজকে উপেক্ষা করে যেতে পারে না। পৌরনীতির নাগরিককে নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই তাকে নাগরিকের সামাজিক দিকটি নিয়ে আলোচনা করতে হয়। ঠিক তেমনি সমাজবিজ্ঞান তার অন্তর্ভুক্ত জনগণের সামাজিক দিক আলোচনা করতে হলে কখনোই রাজনৈতিক দিকটাকে পাশ কাটিয়ে উঠতে পারে না, রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে হয়। দুটি একটির সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি পৌরনীতিকে সমাজবিজ্ঞানকে একটি বৃক্ষ বা গাছ হিসেবে তুলনা করি, সেই গাছের একটি শাখা হচ্ছে আমার পৌরনীতি ও সুশাসন। শুরুতে যেমনটা বলেছি সমাজবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র কিন্তু বৃহৎ, সমাজবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র হচ্ছে বৃহৎ। সমাজবিজ্ঞানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস সব কিছু অন্তর্ভুক্ত। তাই সমাজবিজ্ঞানকে যদি একটি গাছ হিসেবে কল্পনা করা হয়, সেই গাছের একটি শাখা হচ্ছে আমার পৌরনীতি ও সুশাসন। তাই সমাজবিজ্ঞান আর পৌরনীতির সাথে একটি বা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এরপরে সমাজবিজ্ঞান ও পৌরনীতি একে অপরের পরিপূরক। সমাজবিজ্ঞান ও পৌরনীতি একে অপরের পরিপূরক। উভয়ই পৌরনীতি যেমন রাষ্ট্র আর নাগরিকতা নিয়ে আলোচনা করতে গিয়ে সমাজের বিভিন্ন সংগঠন নিয়ে আলোচনা করে বা সমাজের আধুনিককালে সামাজিক ব্যবস্থাটা কেমন সেটা কিন্তু পৌরনীতির একটি অপরিহার্য আলোচ্য বিষয়। পৌরনীতির একটি অপরিহার্য আলোচ্য বিষয় হচ্ছে যে আধুনিক সমাজ ব্যবস্থাটা কেমন, সেই সমাজটা অতীতে কেমন ছিল, অতীত সমাজ ব্যবস্থার বা অতীত সামাজিক সংগঠনগুলো কেমন ছিল এবং সেই সংগঠনগুলো পরিবর্তিত হয়ে বর্তমানে কী রূপ লাভ করেছে, সামাজিক কার্যাবলীগুলো কী কী, এই সকল বিষয় কিন্তু পৌরনীতিতেও যেমন আলোচিত হয় এবং পৌরনীতিতে এই সামাজিক জীবের পর রাজনৈতিক বিষয়গুলো নিয়েও কিন্তু হচ্ছে সমাজবিজ্ঞান আলোচনা করে। তাই পৌরনীতি আর সমাজবিজ্ঞান হচ্ছে একে অপরের পরিপূরক। এরপরে একে অপরকে পূর্ণতা দেয়।
পরিণতি ও সমাজবিজ্ঞান শাস্ত্র দুটি একে অপরকে পূর্ণতা দেয়। আচ্ছা, যেমন দেখো যে আমরা একটা অ্যারিস্টটলের আমরা যে পূর্বে যে একটি অ্যারিস্টটলের একটি উক্তি পড়েছিলাম, যেটা তিনি বলেছিলেন যে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, অর্থাৎ সামাজিক, প্রথমে একটি মানুষ যখন জন্ম লাভ করে সে পরিবারের পরে সমাজে লালিত পালিত হয়। সামাজিক জীবনে পূর্ণতা লাভের পরে কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই রাজনৈতিক পরিমণ্ডলের সাথে যুক্ত হতে হয়, প্রত্যেক ব্যক্তিকেই রাজনৈতিক পরিমণ্ডলের সাথে যুক্ত হতে হয়। তাহলে রাজনৈতিক সামাজিক পূর্ণতা লাভের পরে রাজনৈতিক দিককে উপেক্ষা করে কোনো ব্যক্তি চলতে পারে না বা চলে না। তাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সমাজকে, বা আরেকটা কথা আমি বলিনি, আমরা যে এই যে রাষ্ট্র কিন্তু একদিনে আসেনি, রাষ্ট্র ধীরে ধীরে উন্নতি লাভ করেছে। যে সামাজিক জীবনের নিরাপত্তা, মানুষ যখন সমাজে বসবাস করত সেই সামাজিক জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু পরবর্তীতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যে রাষ্ট্র নিয়ে পরিণতি আলোচনা করে। তাই সামাজিক পূর্ণতা লাভের পর ব্যক্তিকে অবশ্যই রাজনৈতিক পরিসরে যেতে হয়। কখনই সে সমাজকে বাদ দিয়ে রাজনৈতিক জীব হিসেবে গঠিত হতে পারে না, বা রাজনৈতিক জীব হিসেবে পরিণত হতে পারে না, বা রাজনৈতিক জীবনটাকে বাদ দিয়ে কখনোই শুধুমাত্র সামাজিক জীব হিসেবে সে পরিগণিত হতে পারে না। এভাবে পরিণতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান একে অপরকে পূর্ণতা প্রদান করে। তোমরা একটু জানাবে বুঝতে পারছো কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পরিণতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের কোন কোন ক্ষেত্রে বা কী কী বিষয়ে সম্পর্ক রয়েছে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে উভয় শাস্ত্রের মধ্যে কোনো ক্ষেত্রে পার্থক্য রয়েছে কিনা, বা পার্থক্যগুলো কী কী। সাদৃশ্যর পরে আমরা পরিণতি ও সুশাসনের সাথে বৈসাদৃশ্যগুলো দেখব, বৈসাদৃশ্য সমূহ দেখব। আচ্ছা, বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে পরিণতি আর সুশাসন হচ্ছে জ্ঞানের দুটি ভিন্ন শাখা। পরিণতি ও সুশাসন সমাজবিজ্ঞান হচ্ছে জ্ঞানের দুটি ভিন্ন শাখা। পরিণতি শুধুমাত্র রাষ্ট্র ও নাগরিক বিষয় নিয়ে আলোচনা করে, আর সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। সামাজিক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে সামাজিক পরিবার, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সেগুলোর বর্তমান অবস্থা এবং সেগুলোর পরিবর্তন বিবর্তন সকল বিষয় নিয়ে হচ্ছে সমাজবিজ্ঞান আলোচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞান বা পরিণতি হচ্ছে নাগরিক এবং নাগরিকতার সাথে জড়িত সকল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাই দেখা যায় উভয়ের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে তারা হচ্ছে জ্ঞানের দুটি ভিন্ন শাখা। জ্ঞানের দুটি ভিন্ন শাখা। তারপরে উভয়ের মধ্যে বিষয়বস্তু ও পরিধিগত পার্থক্য আছে। উভয় শাস্ত্রের মধ্যে বিষয়বস্তু ও পরিধিগত পার্থক্য আছে। আচ্ছা, পরিণতি যেহেতু আগে বলেছি সমাজবিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি ক্ষেত্র যেখানে বিভিন্ন শাখা অন্তর্ভুক্ত, তাই স্বাভাবিকভাবে পরিণতির তুলনায় কিন্তু সমাজবিজ্ঞানের আলোচ্যসূচি ব্যাপক এবং বিস্তৃত, এবং সমাজবিজ্ঞানের তুলনায় পরিণতির আলোচ্যসূচি হচ্ছে তুলনামূলকভাবে কম এবং সংকীর্ণ। এরপরে উভয় শাস্ত্রের সাথে আমরা যদি তুলনা করি, একটি হচ্ছে পরিণতি হচ্ছে শাখা আর সমাজবিজ্ঞান হচ্ছে সমগ্র বিষয়। সমাজবিজ্ঞান সমগ্র বিষয়। কিভাবে বলেছি যে পরিণতি, সমাজবিজ্ঞানকে যদি একটি গাছ হিসেবে আমরা তুলনা করি, তার একটি মাত্র শাখা হচ্ছে পরিণতি। কারণ সমাজবিজ্ঞানে কিন্তু পরিণতি, অর্থনীতি, ইতিহাস, মানবিক ভূগোল, মনোবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সবগুলো বিষয়ের মধ্যে পরিণতি হচ্ছে বা রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি বিষয়। তাই সমাজবিজ্ঞান হচ্ছে একটি সামগ্রিক বিষয়, এবং এই সামগ্রিক বিষয়ের একটি শাখা হচ্ছে
আমাদের পৌরনীতি এবং সুশাসন। তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ দেখলাম পৌরনীতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের কোন কোন ক্ষেত্রে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। এরপরে আমরা আমাদের যে পরবর্তী আলোচ্যসূচি আছে বা আজকে যে সর্বশেষ আলোচ্যসূচি আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পৌরনীতির সাথে অর্থনীতির সম্পর্ক। আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নে এই দুটি বিষয়ের সম্পর্কজনিত বিভিন্ন প্রশ্ন আসে বা সৃজনশীল প্রশ্নই আসে। এইগুলোর উপর ভিত্তি করে আমরা যখন অধ্যায় শেষ করব তখন অবশ্যই সেই কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। তো আমরা চলে যাই পৌরনীতির সাথে অর্থনীতির সম্পর্ক, অর্থাৎ পৌরনীতির সাথে অর্থনীতির কোন কোন ক্ষেত্রে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। আচ্ছা, অর্থনীতি কি? অর্থনীতি হচ্ছে, যারা অর্থনীতি শিক্ষার্থী আছো অবশ্যই জানো অর্থনীতি কি। তারপর আমি বলে দিচ্ছি, অর্থনীতি হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা বা এমন একটি শাস্ত্র যা মানুষের বিভিন্ন রকম অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে। আমরা জানি মানুষের অভাব অসীম, আজকে একটা অভাব পূরণ হয়, পরের দিন আরেকটি অভাবের দেখা দেয়। অভাবের কোনো সীমা নেই, অসীম অভাব। কিন্তু আমাদের সম্পদ তো সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে মানুষ তার এই অসীম অভাব পূরণ করতে পারে সেই বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলে হচ্ছে আমরা অর্থনীতি। এবং পৌরনীতি হচ্ছে যে শাস্ত্র নাগরিকতা বিষয় নিয়ে আলোচনা করে। মজার বিষয় হচ্ছে যে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কিন্তু অর্থনীতি আর রাষ্ট্রবিজ্ঞানকে একই বিষয় হিসেবে চিন্তা করা হতো। অষ্টাদশ শতাব্দীর পরে হচ্ছে এই দুটি অর্থনীতি এবং পৌরনীতিকে পৃথক দুটি শাখা হিসেবে পৃথক করে দেওয়া হয়েছিল। তাই দেখা যায় যে অর্থনীতি আর পৌরনীতির সাথে কিন্তু একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আর দুটেই যেহেতু, পৌরনীতিও কিন্তু সমাজবিজ্ঞানের একটি শাখা এবং অর্থনীতিও কিন্তু সমাজবিজ্ঞানের একটি শাখা, তাহলে সমাজবিজ্ঞানের দুটি শাখা হিসেবে পৌরনীতি ও সুশাসনের মধ্যে কিন্তু পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতির সাথে কিন্তু একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তো আমরা দেখি যে পৌরনীতি আর অর্থনীতির সাথে কোন কোন ক্ষেত্রে মিল আছে। প্রথম মিল হচ্ছে উভয়ের লক্ষ্য হচ্ছে অভিন্ন। লক্ষ্য কিভাবে অভিন্ন লক্ষ্য? ধরো অর্থনীতির কাজ কি? সীমিত সম্পদের দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়, কিভাবে মানুষের অর্থনৈতিক জীবনটাকে আরও উন্নত করা যায়, কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ের দিকটাকে আরও উন্নত করা যায় বা অর্থনৈতিক অবস্থাটাকে উন্নত করা যায়। তাহলে অর্থনৈতিক অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির জীবনে অর্থনৈতিক আনয়ন করা বা ব্যক্তিকে অর্থনৈতিকভাবে সচ্ছলতা প্রদান করা। পৌরনীতিরও উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তিকে বা একজন নাগরিককে সুনাগরিক হিসেবে রূপান্তরিত করে তার যে সকল অধিকার আছে সেই সাথে যাতে সেই অধিকারগুলো যথাযথভাবে ভোগ করতে পারে। অর্থাৎ পৌরনীতির উদ্দেশ্য হচ্ছে নাগরিকের সর্বাঙ্গীন উন্নয়ন, ঠিক তেমনিও অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির সর্বাঙ্গীন উন্নয়ন। অর্থাৎ যে নাগরিক সেই তো একজন ব্যক্তি, তাহলে একজন ব্যক্তি কখনোই কিন্তু তার রাজনৈতিক অবস্থাটাকে বাদ দিয়ে অর্থনৈতিকভাবে উন্নত হতে পারবে না, বা অর্থনৈতিকভাবে যদি কেউ অনুন্নত থাকে বা কারো যদি অভাব অনটন থাকে তাহলে কিন্তু সে কখনোই রাজনৈতিক কার্যাবলী বা তার অধিকার সম্পর্কে সচেতন হবে না। যার অভাব, যে ব্যক্তি অভাবে আছে বা যার পেটে ক্ষুধা, সে কিন্তু কখনোই রাজনৈতিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারবে না। বা অভাবী কোনো ব্যক্তিকে তুমি কিন্তু চাইলে অর্থের প্রলোভন দেখিয়ে তাকে যে কোনো রকম অনৈতিক কাজে লিপ্ত করতে পারবে বা অনৈতিক রাজনৈতিক কাজে লিপ্ত করতে পারবে। তাই হচ্ছে একজন ব্যক্তিকে বা একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলাই কিন্তু উভয় শাস্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই উভয়ের ক্ষেত্রে কিন্তু একটি অভিন্ন লক্ষ্য আমরা সাদৃশ্য হিসেবে দেখতে পাই। এরপরে তাদের উভয়ের আলোচ্য সূচিতে একটি মিল রয়েছে, অভিন্ন আলোচ্য সূচি। অভিন্ন আলোচ্য সূচি। কীভাবে অভিন্ন আলোচ্য সূচি?
প্রত্যেকটি রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক দিকের যেমন অর্থনৈতিক দিক আছে, ঠিক তেমনি প্রত্যেকটা অর্থনৈতিক বিষয়ের কিন্তু একটি রাজনৈতিক দিক আছে। উভয়ের আলোচ্য সূচিতে কিন্তু আমরা দেখতে পাই। যেমন ধরো রাজনৈতিক বিষয় বা রাষ্ট্র বা সরকারের উদ্দেশ্য কি? রাষ্ট্রকে তার কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে ধাবিত করা। রাষ্ট্রের ভিতরে যে সকল প্রাকৃতিক সম্পদ আছে বা রাষ্ট্রীয় যে সকল সম্পদ আছে সেগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে হচ্ছে উন্নয়ন সাধিত করা। তাহলে রাজনৈতিক কার্যাবলী আমরা দেখি উন্নয়ন ঘটানো বা উন্নয়নমূলক কার্যাবলী পরিচালনা করা। এই উন্নয়নমূলক কার্যাবলী পরিচালনা করার জন্য কি প্রয়োজন? অর্থ প্রয়োজন। অর্থনৈতিক চিন্তাভাবনা ছাড়া বা অর্থনৈতিক ধারণা ছাড়া কিন্তু কখনোই রাজনীতিবিদরা সেই রাজনৈতিক উন্নয়ন সাধিত করতে পারে না। ঠিক তেমনি অর্থনৈতিক উন্নয়নের জন্য বা অর্থ সম্পদের সুষ্ঠুভাবে ব্যবহার নিশ্চিত করার জন্য কিন্তু রাজনৈতিক বিষয় দেখতে হবে। যখন রাষ্ট্রে রাজনৈতিকভাবে অস্থিতিশীলতা থাকে তখন কিন্তু কোনো অর্থনৈতিক উন্নয়ন হয় না, সম্পদের যথাযথ ব্যবহার হয় না। তাই পরিণীতি যেমন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক অর্থনীতি কিন্তু কখনো রাজনৈতিক বিষয়কে পাশ কাটিয়ে যেতে পারে না। তাই উভয়ের মধ্যে আলোচ্য সূচিতে একটি মিল আছে। যেমন সম্পদের বন্টন, তারপর হচ্ছে বিনিয়োগ, ভোগ, আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বিনিয়োগ, আমদানি রপ্তানি, তারপর হচ্ছে কর খাজনা, এই সকল বিষয়গুলো নিয়ে যেমন আমার পরিণীতিও আলোচনা করে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমার অর্থনীতি বা এই সকল বিষয়গুলো অর্থনীতির মূল বিষয়। তাহলে উভয়ের মধ্যে কিন্তু আলোচ্য সূচিতে একটি ব্যাপক মিল আমরা দেখতে পাই। তারপরে অর্থনৈতিক বা পারস্পরিক অর্থনীতি আর পরিণীতির সাথে একটি পারস্পরিক নির্ভরশীলতা আছে। পারস্পরিক নির্ভরশীলতা, অর্থনীতি ও পরিণীতির সাথে একটি পারস্পরিক নির্ভরশীলতা আছে। আমাদের আধুনিক রাষ্ট্রের যে অধিকাংশ কার্যাবলী আছে তার কিন্তু বেশিরভাগই অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। রাষ্ট্র এবং যে সরকারের যে সাফল্যটা আছে বা যে সাফল্য নির্ভর করে সাধারণত অর্থনৈতিক সাফল্যের ওপর, এবং অর্থনৈতিক সাফল্য ছাড়া কিন্তু কখনোই হচ্ছে তোমার রাষ্ট্র বা সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না বা সাফল্য অর্জন করতে পারে না। ঠিক তেমনি কিন্তু অর্থনৈতিক সাফল্য অর্জন করতে হলে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। তাই কখনোই অর্থনীতি আর পরিণীতিকে, এই জন্যই কিন্তু অষ্টাদশ শতাব্দীর আগে অর্থনীতি আর পরিণীতিকে একই বিষয় হিসেবে চিহ্নিত করা হতো, কারণ একটিকে ছাড়া আরেকটি কখনোই কল্পনা করা যায় না। অর্থনৈতিক উন্নয়ন ছাড়া তুমি কখনোই রাজনৈতিক উন্নয়ন কল্পনা করতে পারবে না, বা রাজনৈতিক উন্নয়ন ছাড়া তুমি কখনোই অর্থনৈতিক উন্নয়ন আশা করতে পারবে না। অর্থনৈতিক অনুন্নয়নের পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক অনুন্নয়ন, আবার রাজনৈতিক অনুন্নয়নের পেছনেও কিন্তু কারণ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তাই উভয় কিন্তু পরস্পর নির্ভরশীল। তো তারপরে যে সাদৃশ্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পরস্পরের ওপর প্রভাব। আচ্ছা, অর্থনীতি আর পরিণীতি কীভাবে পরস্পরের উপর প্রভাব সৃষ্টি করে? রাষ্ট্রে যদি আমার প্রাকৃতিক সম্পদ না থাকে, রাষ্ট্রীয় সম্পদ না থাকে, রাষ্ট্রীয় রাজস্ব না থাকে, সেক্ষেত্রে কিন্তু কখনোই রাষ্ট্র বা সরকার তার অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করতে পারবে না। আগেও বলেছি উন্নয়ন কার্যাবলী পরিচালনা করতে পারবে না। উন্নয়নমূলক কার্যাবলী পরিচালনা করতে হলে বা রাষ্ট্র পরিচালনা করতে হলে প্রয়োজন কি? আমার অর্থের। সেই অর্থ যদি না আসে বা অর্থটা যদি যথাযথভাবে প্রয়োগ করা না যায় বা ব্যবহার করা না যায়, সেক্ষেত্রে কিন্তু আমার রাষ্ট্রের উন্নয়ন কখনোই হবে না। আর এই অর্থটা কিভাবে সুষ্ঠু প্রয়োগ করা যায়, কিভাবে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করা যায়, সেটা আমাদের শিক্ষা প্রদান করে হচ্ছে অর্থনীতি। তাই অর্থনীতি আর পরিণীতি হচ্ছে একে অপরের ওপর বা একটি আরেকটির ওপর প্রভাব বিস্তার করে। এরপরে জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়ের প্রয়োজন বা জনগণের কল্যাণের জন্য আমরা জানি আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকর রাষ্ট্র। জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা হচ্ছে
আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকর রাষ্ট্র। আধুনিক কল্যাণকর রাষ্ট্রের হচ্ছে সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা হচ্ছে জনগণের বা রাষ্ট্র বা সরকারের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জনকল্যাণ নিশ্চিত করতে হলে উভয়ের প্রয়োজন। দেখো, তোমরা যদি রাস্তায় বের হয়ে একজন দরিদ্র ব্যক্তিকে রাষ্ট্রের বর্তমান অবস্থা বা তারা রাষ্ট্রে কী কী উন্নতি চায় সে সম্পর্কে জিজ্ঞেস করো, সে কিন্তু তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তার কিন্তু এই রাজনৈতিক বিষয় সম্পর্কে কোনো ধারণাই নেই। সে তার অভাব পূরণে ব্যস্ত, তার কাজ সে তার দিন চলে যায় তার অভাব পূরণ করার জন্য। তো যেই ব্যক্তি অভাবী বা যে অভাবগ্রস্ত কোনো ব্যক্তি কিন্তু কখনোই তোমার হচ্ছে রাজনৈতিক কার্যাবলীতে বা রাজনৈতিক কার্যাবলীর প্রতি সবসময় উদাসীন থাকে, কখনোই রাজনৈতিক কার্যাবলীর প্রতি তার সচেতনতা থাকে না। আর জনগণের সচেতনতা ছাড়া কিন্তু কখনোই রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। কল্যাণ কাদের জন্য? আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য। আমরা জনগণই যদি সেই বিষয়ে সচেতন না হই তাহলে কিন্তু কখনোই রাষ্ট্র বা সরকার নিজ উদ্যোগে আমাদের জন্য সেই কল্যাণ বয়ে আনবে না। তাই জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য আমাদের যেমন পৌরনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এরপরে যে এগুলোই ছিল আমাদের সাধারণত পৌরনীতি ও অর্থনীতির মধ্যে সাদৃশ্যসমূহ। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে পৌরনীতি আর অর্থনীতির ভিতরে কি কি বিষয়ে হচ্ছে অমিল রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে। পৌরনীতি আর সুশাসনের ভিতরে কোন কোন বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে? পৌরনীতি আর অর্থনীতির ভিতরে কোন কোন বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে? প্রথমত হচ্ছে এদের মধ্যে বিষয়বস্তুগত কিছু পার্থক্য আছে। বিষয়বস্তুগত পার্থক্য কীভাবে? পৌরনীতি শুধুমাত্র নাগরিক, রাষ্ট্র এবং রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক কার্যাবলীর প্রতি নিয়ে বেশি আলোচনা করে, কিন্তু অর্থনীতি কিন্তু আমার অর্থনৈতিক বিষয় বা অর্থনৈতিক দিকগুলো নিয়ে সাধারণত আলোচনা করে। তাই উভয়ের মধ্যে বিষয়বস্তুগত কিছু পার্থক্য বিদ্যমান। এরপরে অনুশীলনের ক্ষেত্রেও কিছু পার্থক্য রয়েছে। কিভাবে? তোমরা যারা অর্থনীতি পড়ো তোমরা জানো অর্থনৈতিক বেশিরভাগ বিষয় কিন্তু গাণিতিক, সকল ব্যাখ্যা বা সব কিছুই বা অর্থনীতি অধ্যয়ন করা হয় গাণিতিক পদ্ধতিতে, আর পরিণীতি অধ্যয়ন করা হয় ঐতিহাসিক বা ব্যাখ্যামূলক পদ্ধতিতে। তাই উভয়ের একটি অনুশীলন পদ্ধতির মধ্যেও একটি মিল রয়েছে, অমিল রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য সূচি বা আমাদের হচ্ছে আলোচনার বিষয়বস্তু। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে হাজির হব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।